নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা অভ্যর্থনা। সৌজন্য সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি। গভীর রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নেওয়া হলো এভার কেয়ার হাসপাতালে, সিসিইউতে ভর্তি। দৃশ্যমান হচ্ছে নতুন পথ। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলছে সুপার স্ট্রাকচারের কাজ। জুলাইয়ে মূল সড়কে ঢালাই। চলতি বছর ধেউর আশুলিয়া বাইপাস ধরে চলবে গাড়ি। ভোরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শেখ হাসিনার এবারের ভারত সফরের মধ্যে দিয়ে প্রতিবেশী দেশটি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বলে জানিয়েছেন দিল্লিতে সফররত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। শুক্রবার রাতে নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে তিনি জানান, বিমস্টেক নিয়ে নতুন করে ভাবতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এদিকে দেশটির বিশিষ্ট ব্যবসায়ীরাও আলাদা করে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। নয়াদিল্লি থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। ভারতের আমন্ত্রণে দ্বিপাক্ষীয় সফরে দিল্লিতে পৌঁছেই ব্যস্ত কর্মসূচি শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শুক্রবার সন্ধ্যায় হোটেল তাজ প্যালেসে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রায় ঘণ্টাব্যাপী চলে এই সৌজন্য বৈঠক। মূলত শনিবার হাসিনা মোদী শীর্ষ বৈঠকে যেসব বিষয় উপস্থাপিত হবে সেসব নিয়েই বিস্তারিত পরিসরে আলোচনা করেন তারা। এই বৈঠকের পর তাজ প্যালেসেই সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তিনি জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফরের বহুমাত্রিক তাৎপর্য রয়েছে। বাংলাদেশ নিয়ে ভারতের বিশেষ আগ্রহ স্পষ্ট হচ্ছে আঞ্চলিক প্রেক্ষাপটেও। ডক্টর জয়শঙ্কর যেটা বলেছেন যে তারা লজিস্টিক্সের ক্ষেত্রে, এনার্জি এবং কানেক্টিভিটির ক্ষেত্রে বাংলাদেশের সাথে আরো অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। আমাদের যে দুই দেশের প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোকে কত দ্রুততার সাথে এবং ফাস্টার অ্যান্ড ইজিয়ার ওয়েতে নিষ্পত্তি করা যায় সেই বিষয়ে একমত হয়েছে এবং বিমস্টেকের ক্ষেত্রে নতুন ভূমিকা নেওয়ার জন্য ডক্টর জয়শঙ্কর মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে যে বিমস্টেক সভা হবে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি আশা করেছেন। এরপর তাজ প্যালেসে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইএ এর সঙ্গেও আলাদা বৈঠক হয় প্রধানমন্ত্রীর। এই বৈঠকে বাংলাদেশের এফবিসিসিআই সহ দুই দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিল্প উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ভারতের শিল্পপতিদের আহ্বান জানান। বৈঠকের পর উপস্থিত গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। উনি বলেছেন যে নেবার্স কাম ফার্স্ট এবং উনি হচ্ছেন আমাদের যতগুলি নেবারিং কান্ট্রিজ আছে সবগুলি দেশটাকে উনি কিন্তু প্রাধান্য দিতে চান এবং ওনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তোমরা আসো বাংলাদেশে বিনিয়োগ করো। শনিবার আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদ হাউসে স্থানীয় সময়ে দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। আশা করা হচ্ছে সেখানে বেশ কয়েকটি চুক্তি সমঝোতা সই হবে ঢাকা নয়াদিল্লির মধ্যে। সুব্রত আচার্য, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শুক্রবার বিকেলে তিনি দিল্লির মাটিতে পা রাখলে বিমানবন্দরেই লাল গালিচায় অভ্যর্থনা জানানো হয় তাকে। এ সময় ঐতিহাসিক সাংস্কৃতিক পরিবেশনায় ভারতে শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। নয়াদিল্লি থেকে সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট। মাত্র 26 ঘন্টার সফরে প্রতিবেশীর আমন্ত্রণে 15 দিনেরও কম সময়ের মধ্যে আবারও দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল 3:30টার দিকে দিল্লির ভিভিআইপি বিমানবন্দর খ্যাত পালাম এয়ারফোর্স স্টেশনে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি।
বিমান থেকে নেমে ভারতের মাটিতে পা রাখতেই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। লালগালিচার অভ্যর্থনা পর্বে ছিল ভারতের ঐতিহাসিক সাংস্কৃতিক পরিবেশনা। উপস্থিত শিল্পীদের আগমনী নৃত্যের পর তাদের সঙ্গে ফটো সেশন করেন প্রধানমন্ত্রী। এরপর সুসজ্জিত গাড়িবহরে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় নয়াদিল্লির তাজ প্যালেস হোটেলে। অতিথি প্রধানমন্ত্রীকে এই হোটেলেই থাকার বন্দোবস্ত করেছে ভারত সরকার। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাজ প্যালেসে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। তিস্তাতে এখন যেটা বোঝা যাচ্ছে যে তাদের কনজারভেশন, ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট এই তিনটা বিষয়ে তাদের সাথে আমাদের একটা বেশ বড় একটা হতে যাচ্ছে। তাদেরও যথেষ্ট আগ্রহ রয়েছে, এখানে প্রচুর বিনিয়োগেরও ব্যাপার আছে। সুতরাং তিস্তার পানির যে প্রবাহ সেটা থাকবে বলেই এই প্রজেক্টগুলো নেওয়া যাবে বলে আমরা মনে করি। এরপর অতিথি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে সন্ধ্যায় তাজ প্যালেসে গিয়েছিলেন প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি ও মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি। শনিবার দিনভর দিল্লিতে ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুব্রত আচার্য, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মতো খাত তৈরি করতে পারে ভারত। পাশাপাশি নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে তিস্তার পানি বন্টন নিয়েও। এমনটাই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। বিস্তারিত সুব্রত আচার্যের আরও একটি রিপোর্টে। 2022 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে দুই দেশের মধ্যে স্বাক্ষর হয় 7টি সমঝোতা স্মারক। কথা হয় বাণিজ্য, বিনিয়োগ, অভিন্ন নদীর পানি বন্টন, নিরাপত্তা সহযোগিতা, বিদ্যুৎ জ্বালানি খাতের বৃদ্ধি, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক ও মানব পাচার রোধ নিয়েও। 2 বছর পর দুই প্রধানমন্ত্রী শনিবার আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারের বৈঠকে নির্ধারিত হতে পারে 2022 সালের চুক্তি ও সমঝোতা স্মারকের বাস্তবতা এবং আগামী 5 বছরের রূপরেখা। বৈশ্বিক যে সংকট, সেই সংকটের মোকাবিলার জন্য এই দুটি দ্রুতগতিতে উন্নয়নশীল দেশ, তাদের আর্থিক সহযোগিতা যদি ক্রমশ বৃদ্ধি পায়, তাহলে এই দুটো দেশের মানুষের অনেক বেশি উপকার হবে। এই সফরের ভেতর দিয়ে আমরা আশা করছি যে ভারত বাংলাদেশের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটি আরো সুদৃঢ় হবে এবং এই দ্বিপাক্ষিক বৈঠকগুলোর ভেতর দিয়ে আমাদের অনেক ইস্যুতেই যে বিষয়গুলো অমীমাংসিত ছিল সেই জায়গাগুলোতে একটি সন্তোষজনক সমাধানও আমরা খুঁজে পাব। হাসিনা মোদির বৈঠকে ভারতের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্কে কিছুটা স্থিতিশীলতার কৌশল বের হতে পারে। এক্ষেত্রে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট শতভাগ কার্যকরের সিদ্ধান্ত আসতে পারে। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক এবং পরীক্ষিত, কিন্তু এই সম্পর্কের মধ্যেও দুটো গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে। একটি তিস্তা চুক্তি আর অন্যটি ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক। প্রধানমন্ত্রীর দুদিনের রাষ্ট্রীয় সফরে এই দুটো গুরুত্বপূর্ণ ইস্যু কিভাবে সমাধানের দিকে পৌঁছে নিয়ে যেতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে কর্তব্যপথ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। রাত 2টার দিকে বেগম জিয়ার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে রাত 3টার দিকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করেন চিকিৎসকরা। এ সময় তার আরেক ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার সঙ্গেই ছিলেন। বেগম জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, হার্টসহ নানা রোগে আক্রান্ত। এর আগেও তাকে অনেকবার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও ভর্তি করা হয়েছিল। প্রতিবারই তাকে তার ব্যক্তিগত গাড়িতে হাসপাতালে নেওয়া হলেও এবারই প্রথম বিএনপি চেয়ারপারসনকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হলো। আবারও অবরোধ কিংবা ঘেরাও থেরাপিতে যেতে চায় বিএনপি। নেতারা বলছেন,
ক্ষমতায় থাকা অবস্থায় ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করা সম্ভব নয় বলেই কৌশল পরিবর্তন করে রাজপথে নামবেন তারা। যুগপৎ আন্দোলনে শরিকদের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। আহমেদ সালেহিনের রিপোর্ট। দেড় যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি জনসম্পৃক্ততা বাড়াতে গত 2 বছর সরকার বিরোধী আন্দোলনে সারা দেশে টানা কর্মসূচি নিয়ে মাঠে ছিল। তবে জাতীয় নির্বাচনের ঠিক 2 মাস আগে সরকার পতন আর আন্দোলন এই দুইটি শব্দের কেমিস্ট্রিতে যেন গোলমাল লাগে। এরপর অনেকটা ধীরে চলো নীতি নিয়ে এগোতে থাকে বিএনপি। বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও কেন আন্দোলনের ফলাফলে ব্যর্থতা এবং কি হতে পারে নতুন কৌশল, এসব নিয়ে দফায় দফায় মিত্রদের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছে বিএনপি। তাহলে সামনে আবারও রাজপথে নামছে কি বিএনপি? এমন প্রশ্নে দলটির নেতারা বলছেন, সরকারকে আর কোনো সময় দেয়া যাবে না। যত দ্রুত সম্ভব আওয়ামী লীগকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় নতুন কৌশলে আন্দোলনে নামবেন তারা। এখন আমরা একটা নতুন পর্যায়ে যাচ্ছি। 5 বছর হবে কেন? আমরা তো 5 দিনের কথা চিন্তা করছি। 5 বছরের কথা কেন আমরা এখন চিন্তা করছি? একটি স্বৈরাচারী সরকারের পায়ের তলার মাটি কখন সরে যায় সেটা কিন্তু সরকার নিজেও বুঝতে পারে না। আপনারা দেখতেই পাবেন আমরা এই বিষয়গুলো নিয়ে বিবেচনা করছি, আলোচনা করছি। অতীতে যে আন্দোলন আমরা করে এসেছি সেই আন্দোলনেরই নতুন একটি ফেজ বলতে পারেন। ব্যালটের মাধ্যমে এই সরকারকে আর পরিবর্তন করা যাবে না, এই দৃঢ় বিশ্বাস আমাদের জন্মেছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই আমাদের পরবর্তী ধাপের আন্দোলন সফল হবে বলে আমরা আশা করি। আবারও কঠোর কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন দলটির শীর্ষ নেতারা। বলছেন, এবারের ধাপে থাকতে পারে অবরোধ ঘেরাওয়ের মতো কর্মসূচিও। শিগগিরই আসবে নতুন সিদ্ধান্ত। ঘেরাও হতে পারে, অবরোধ হতে পারে। গণতন্ত্র সম্মত উপায়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য আরও অনেক রাস্তা আছে, সেগুলো আমরা চিন্তা ভাবনা করে দেখছি। এর কোনো একটি বা দুটি হয়তো প্রয়োগ করা হবে। এই কৌশল তো আমরা বলতে চাই না, এটা মাঠেই দেখবেন। এবং অতীতে সফল হয়নি বলে ভবিষ্যতে সফল হবে না এমন কোনো কথা নেই। আমাদের কর্মসূচিগুলো আসবে, আপনারা দেখবেন। আমরা রাজপথে আছি এবং আপনারা দেখবেন যে কিভাবে আমরা সেই আমাদের কর্মসূচিগুলো আমরা জনগণের সামনে উপস্থাপিত করব। দলীয় নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান দলের নীতি নির্ধারকরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতাকর্মীর ঢল। সংগঠনটি প্রতিষ্ঠার 7.5 দশক পূর্ণ হচ্ছে 23 জুন। নেতারা বলেন, বাংলাদেশের সব জাতীয় অর্জনের সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। পুরান ঢাকার রোজ গার্ডেন থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, 1949 থেকে 2024, সুদীর্ঘ 7.5 দশকের সংগ্রামী পথ চলা। 23 জুন দলটির 75 বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এই আনন্দ শোভাযাত্রা। 71-এ যে ময়দানে বঙ্গবন্ধুর ডাকে মুক্তির যুদ্ধে উজ্জীবিত হয় বাঙালি, সেই সোহরাওয়ার্দী উদ্যান লাগোয়া রমনা থেকে শুক্রবার বিকেলে শুরু হয় আনন্দ র্যালি। লাল সবুজের আবহে এতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী। 1757 সালের 23 জুন বাংলার স্বাধীনতার শেষ অস্তমিত হয়েছিল। তার 200 বছর পরে 1949 সালের 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর জন্য আজকে অত্যন্ত আনন্দের দিন। তারা বলেন, বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। ইতিহাসের পড়তে পড়তে এই দলটির যে অবদান তা অবিস্মরণীয়। আমার সৌভাগ্য, আমি বাংলাদেশ আওয়ামী লীগের 75তম জন্মদিন পেয়েছি। দেশের যতটুকু আমরা আজকে ডেভেলপ দেখছি সেটা শুধু আওয়ামী লীগ দ্বারাই সম্ভব। র্যালি শুরুর আগে দেশের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান নেতারা। বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাবে আওয়ামী লীগ ও বাংলাদেশ। বঙ্গবন্ধুর বাংলায় আজকে আর পাকিস্তানি পেতার তলে জন্ম হয় না। বিকেল 4:30টায় শোভাযাত্রাটির উদ্বোধন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি আন্দোলনের নামে নাশকতা করলে মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। আমাদেরকে দুর্নীতিবাদ বানাবো চক্রান্ত করছে কিছু কিছু মিডিয়া, আজকে সেই অপপ্রচারে নেমেছে। ব্যক্তি বিশেষ অপরাধ করলে দুদক স্বাধীন বিচার বিভাগ
স্বাধীন। পরে আষাঢ়ের পরন্ত বিকেলকে সাক্ষী রেখে শাহবাগ ও সায়েন্স ল্যাব পেরিয়ে র্যালির গন্তব্য ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বর, যেখান থেকে উদিত হয় স্বাধীনতার সূর্য। আওয়ামী লীগের সামনে এমন এক সময়ে 7.5 দশক পূর্তি হাজির হয়েছে যখন গোটা বিশ্বের মতো বাংলাদেশ আছে অর্থনৈতিক চাপে, কিন্তু সমর্থকরা বলছেন বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণ ঘটানোর সামর্থ্য রাখে একমাত্র আওয়ামী লীগ সরকার। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে নামতে শুরু করেছে সিলেট অঞ্চলের পানি। আশ্রয়কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন অনেকেই। তবে এখনও পানিবন্দী বিভাগের প্রায় 10 লাখ মানুষ। তলিয়ে আছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। 5 দিন ধরে বন্ধ পর্যটন কেন্দ্রগুলো। হিমাদ্রু শেখর ভদ্র ও আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ ও নওশাদ আহমেদ চৌধুরী। ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি। তবে সিলেট নগরীর তালতলার অলিগলির অনেক এলাকায় এখনো হাঁটু পানি। ডুবে আছে বাসার নিচতলা ও দোকানপাট। নগরীর প্রধান সড়ক থেকে পানি নেমে গেলেও অভিজাতে আবাসিক এলাকা শাহজালাল উপশহর থেকে পানি পুরোপুরি সরে যায়নি। আমাদের উপশহরের অধিকাংশ রোডই নিচতলা পানির নিচে। কমর পানি বাইঙ্গা হওয়ার লাগে, কি করুন, আর পানি তো কমে না। শুক্রবার সকালে সুরমা নদী পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, বন্যার হাত থেকে রক্ষায় সিলেটের সুরমা কুশিয়ারা এবং সুনামগঞ্জের বৃষ্টি নদী খনন করা হবে। যে সমস্ত নদী এবং খালগুলোকে খনন করার দরকার, সেটা করার জন্য আমি এখানকার প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছি। নতুন করে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের নদ নদীর পানি কমতে শুরু করেছে। সদর ও বিশ্বম্বরপুর উপজেলার ঘরবাড়ি থেকে নামতে শুরু করেছে পানি। তবে নিম্নাঞ্চলের মানুষ এখনো দুর্ভোগে আছে। আমার ধান হচ্ছে, ওই যে নিয়ে খাল ক্ষেত কাটতে পারছি না, কাটতে না তুলছি, এদিকে দেওয়া এদিকে যেন ছোঁয়া দেওয়া আছে, ফচ্চা গলে যেতেছে। রান্না করে পানি অনেক চুলামুলা তো নিচে বই বাঙ্গা তো খানি বলে তো আমরা কষ্ট। আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরছেন বাসিন্দারা। ঘর মেরামত এখন নতুন চ্যালেঞ্জ। ঘর থেকে পানি নামলেও নৌকা ছাড়া চলাচলের উপায় নেই হাওর ও নদী তীরবর্তী বাসিন্দাদের। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরের অলিগলি এবং প্রায় সবকটি ইউনিয়ন তলিয়ে আছে। অন্যদিকে হবিগঞ্জে নদ নদীর পানি কমতে শুরু করায় অনেক বাড়িঘর থেকে নেমে গেছে পানি। ইকরামুল কবির, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জ শহরের তেঘুরি এলাকায় আছেন রিপোর্টার হিমাদ্রু শেখর ভদ্র এবং সিলেটের সুরমা নদীর তীরে আছেন আমিনুল ইসলাম। শুরুতেই যাচ্ছি আমিনুলের কাছে। সিলেট অঞ্চলের এই বন্যা পরিস্থিতির মধ্যে গেল 5 দিন ধরেই মানুষজন কিন্তু কষ্ট করছেন এবং যেসব নিম্নাঞ্চলের মানুষ রয়েছেন তারা অনেকের বাড়িতে পানি রয়েছে, যাদের বাড়িতে পানি কমতে শুরু করেছে, বৃষ্টিপাত কম থাকায় তারা কিন্তু আশ্রয়কেন্দ্র ছেড়ে তাদের বসত ঘরের দিকে যাচ্ছেন। তো এই অবস্থার মধ্যে এখনকার যে খবরটি সেটি যদি একটু বলি, এখনো সুরমা নদীর পানি আপনারা দেখতে পাচ্ছেন বিপদসীমার উপর দিয়ে বইছে এবং সুরমা সহ এখানকার যেসব শাখা নদীগুলো রয়েছে সেই নদীগুলো দিয়ে ভারতের যে পানি সেটি কিন্তু এখনো বইছে। আপনারা জানেন যে সিলেটের যে সীমান্ত নদীগুলো রয়েছে সেই সীমান্ত নদীগুলো দিয়ে পানি যখনই ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হচ্ছে, মেঘালয়ে বৃষ্টি হচ্ছে, তখনই আসলে এই ঢল বয়ে যাচ্ছে। যদিও আসলে ঢলের পরিমাণ কমেছে, সে কারণে পানির উচ্চতাও কমেছে, অনেক জায়গা থেকে পানি সরে গেছে। সিলেটের যেসব নিম্নাঞ্চল রয়েছে, সিলেট সদর উপজেলা থেকে শুরু করে সীমান্ত এলাকাগুলোতেও যেসব উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে কোম্পানিগঞ্জ উপজেলা, সেখানেও কিছুটা পানি কমেছে। যদিও আসলে সিলেট অঞ্চলের অন্যান্য যেসব জেলা রয়েছে, বিশেষ করে মৌলভীবাজার অংশে সেদিকে কিন্তু পানি বাড়ছে, কেননা কুশিয়ারার পানি বৃদ্ধি পাওয়াতে কিন্তু এই নিম্নাঞ্চলে যে পানির চাপটি বাড়ছে। সুনামগঞ্জ অংশ থেকে পানি কমতে শুরু করেছে। সেই এলাকায় আমাদের সহকর্মীরা গেল কয়েকদিন যাবত আসলে জানাচ্ছিলেন মানুষদেরকে। এই এলাকাগুলোতে মানুষের দুর্ভোগের কিন্তু শেষ নেই। সরকারের পক্ষ থেকে এবং বেসরকারি নানা সংগঠন থেকেও কিন্তু এসব দুর্ভোগে থাকা মানুষদের সহযোগিতার জন্য অনেকে
আমরা দেখছি হাত বাড়িয়েছেন, তবে সেটি অপর্যাপ্ত, সেটি আরো বাড়াতে হবে। এবং স্থানীয় মানুষদের যে কথা আমরা গেল কয়েকদিন ধরে তুলে ধরছি, তারা যেটি বলছেন যে আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তাদেরও নানা ধরনের কষ্ট রয়েছে, কেননা যে খাবার বিতরণ হচ্ছে সেটি আরো বাড়ানোর প্রয়োজন। এবং অনেক জায়গাতে আমরা দেখেছি যে বিশুদ্ধ পানির কিছুটা সংকট রয়েছে। এবং আপনারা জানেন যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির যদি উন্নতিও হয় তখন নতুন করে রোগবালাই ছড়িয়ে পড়ার একটি ঝুঁকি রয়েছে। এবং এইসব পরিস্থিতির মধ্যে আসলে সিলেট অঞ্চলের মানুষ চলছেন। তো আমরা এই মুহূর্তে সুনামগঞ্জে চলে যেতে চাই। সুনামগঞ্জে আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর রয়েছেন, তিনি জানাবেন সুনামগঞ্জের পরিস্থিতি। আমি আছি সুনামগঞ্জের সদর উপজেলার তেঘুরিয়া এলাকায়। এই তেঘুরিয়া এলাকার পাশ দিয়ে বয়ে গেছে সুরমা নদী এবং চলতি নদী। আমরা গত 2.5 দিন যাবৎ বৃষ্টিপাত না হওয়ায় এখানকার সুরমা নদীর 3টি পয়েন্টের মধ্যে 2টি পয়েন্টে পানি বিপদসীমার নিচে নেমে গিয়েছিল এবং আজকে ভোর থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে। এবং এই বৃষ্টিপাত যদি এরকম থাকে তাহলে আসলে পরিস্থিতির অবনতি হবে না। তারা জানিয়েছেন যে এরকম বৃষ্টিপাত হলে পরিস্থিতির অবনতি হবে না, কিন্তু সীমান্তের ওপারে অর্থাৎ উজানে যদি ভারী বর্ষণ হয় তাহলে পরিস্থিতি আবারও আগের জায়গায় ফিরে যেতে পারে। এখন পর্যন্ত সুরমা নদীর 3টি পয়েন্টের মধ্যে 2টি পয়েন্টে পানি কমতে শুরু করেছে এবং মানুষজন অনেকটা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসছে। উদ্বেগের কথা হলো আজকে সকাল থেকে আবারও সেই ভয়ানক বৃষ্টি বা আতঙ্কের বৃষ্টিপাত শুরু হয়েছে। এখন এই বৃষ্টিপাত কতটুকু ভারী হবে বা মাঝারি হবে সেটার উপর নির্ভর করবে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি বা অবনতি। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে গেল 2 দিন অর্থাৎ 2.5 দিন বৃষ্টিপাত না হওয়ার কারণে অনেকটা নিম্নাঞ্চলে পানি কমতে শুরু করেছিল এবং আমরা বিশ্বম্বরপুর, তাহিরপুর, সুনামগঞ্জ সদর সহ বিভিন্ন এলাকার নিচু এলাকার পানিও নেমে যেতে শুরু করেছিল। কিন্তু তার মধ্যে আবারও এই আজকে সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটা অনেকটা এই উন্নতি পরিস্থিতিতে অনেকটা বাধাগ্রস্ত করবে। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে ভারী বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত নতুন করে পাহাড়ে চেরাপুঞ্জিতে বা মেঘালয়ে ভারী বর্ষণের কোনো খোঁজখবর পাওয়া যায়নি। যদিও ওখানে ভারী বর্ষণ বা বৃষ্টিপাত হয় তাহলে আবারও নদ নদীতে পাহাড়ি ঢল নামতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সুনামগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি প্রায় ভোর 5:30 থেকে এখন 2 ঘন্টা যাবৎ চলছে এবং বৃষ্টির পরিমাণটা অনেকটা ক্ষুদ্র গুড়ি গুড়ি বৃষ্টি বলা চলে, কারণ এখন পর্যন্ত ওইভাবে পরিস্থিতির অবনতির দিকে যাচ্ছে সেটা বলা যায় না। কারণ আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়াটা যদি আরও 2-3 দিন বা 4 দিন থাকতো তাহলে এই পরিস্থিতি সহসায় দ্রুত উন্নতি করতো এবং মানুষজন অনেকটা ঘরে ফিরে যেতে। তো আবারও সুনামগঞ্জে বৃষ্টিপাত শুরু হয়, মানুষের মধ্যে সেই শঙ্কার কালো মেঘটা থেকেই যায়। তো সুনামগঞ্জের তেঘুরিয়া এলাকা থেকে এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ। বন্যা পরিস্থিতির সবশেষ জানতে সরাসরি ছিলাম সিলেট ও সুনামগঞ্জে। এদিকে নেত্রকোনায় নদীর পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী অন্তত 50,000 মানুষ। ডুবে আছে সড়ক। তিস্তার পানি বেড়ে লালমনিরহাটে তলিয়েছে নিম্নাঞ্চল। রংপুর অঞ্চলে সৃষ্টি হয়েছে বন্যার শঙ্কা। পানিতে ডুবে আছে বাড়ির উঠান, জলাবদ্ধ মাটির চুলা, গবাদি পশু নিয়ে বিপাকে পানিবন্দী মানুষ। নেত্রকোনা সদর, বারহাট্টা ও কলমাকান্দা উপজেলায় বিভিন্ন নদীর পানি কমতে শুরু করলেও বাড়িঘর এখনও পানির নিচে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। পুকুরের মাছ ভেসে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন তারা। চুলার মধ্যে পানি উঠেছে, রান্না বাড়া করে খাইতে পারতাছি না আমরা। পুকুরে অনেক মাছ চাষ করছিলাম, কিন্তু হঠাৎ করে রাত্রে এই উত্তরবঙ্গের পানি এসে সবকিছু বাসায় নিয়ে গেছে। লালমনিরহাটের তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকে পড়ায় বিপাকে এলাকাবাসী। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত সড়ক যোগাযোগ। সদর, হাতিবান্ধা, আদিতমারি উপজেলার 25টি গ্রামের 2000 মানুষ এখনও পানিবন্দী। বাড়িতে পানি, এক কোমর পানি, ঘরের মধ্যে পানি, বাচ্চা কাচ্চা ধরে থাকা যায় না। চলাফেরার জন্য যে এটা সবচেয়ে বড় কষ্ট। এদিকে উজানের পাহাড়ি ঢলে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি আবারও বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের বাসিন্দারা। অর্ধেক বাড়ি ঘর নদী চলে গেছে, নদী মধ্যে গেছে গা। এখন ঘরে যে কানি ধরছে, এখন আঙ্গের জাগার মতন তো আর যাওয়ার মতন পথ নাই। এছাড়া গাইবান্ধায় তিস্তা, ঘাঘর, ব্রহ্মপুত্র ও করতোয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সৃষ্টি হয়েছে বন্যা আতঙ্ক। শামিমা শাম্মী, সময় সংবাদ। প্রতি বছর বন্যায় প্রায় $1 বিলিয়ন সমমূল্যের ক্ষতি হয় বাংলাদেশের। সুষ্ঠু ব্যবস্থাপনা না করলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছে বিশ্ব গবেষণা সংস্থাগুলো।
সম্প্রতি ঘূর্ণিঝড় ও চলমান বন্যায় ব্যাপক ক্ষতি হলেও কৃষি অধিদপ্তর বলছে জাতীয় পর্যায়ে তেমন প্রভাব ফেলবে না জুনের এই দুর্যোগ। অর্থনীতিবিদদের মতে মাঠ জুড়ে বিভিন্ন ফসল নষ্টের কারণে আর্থিকভাবে সংকটে পড়বে চাষিরা। কৃষকদের সহায়তা দিতে টাস্কফোর্স গঠন করার পরামর্শ তাদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। পাহাড় হাওর জলাভূমির পাশাপাশি বিস্তৃত পরিসরে নানা ফসলের চাষাবাদ সিলেট অঞ্চলে, অন্যদিকে বৈচিত্র্যময় ফসলের সম্ভার উত্তরাঞ্চল। তবে প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে দেশের এই দুই অঞ্চলে সৃষ্টি হয় বন্যার, যা বিশেষ করে কৃষকের লালিত স্বপ্ন পরিণত করে ধ্বংসলীলায়। দেরাজ করছিলাম, ডাটা শাক করছিলাম, এগুলা মনে করি পানির তল বর্তমানে। উত্তরের পানি আয়া আমরা এই পুকুরগুলা, এই আশেপাশের পুকুরগুলা সবগুলা পুকুর তল গিয়ে গেছে। উত্তর পূর্বাঞ্চল সিলেটে কয়েকদিনের বন্যায় পানিবন্দী হয়েছেন প্রায় 18 লাখ মানুষ। ভেসে গেছে মাছের খামার, নষ্ট হয়েছে সবজির ক্ষেত। চোখ রাঙাচ্ছে উত্তরে পদ্মা, যমুনা, করতা নদীতে অতিরিক্ত পানির জোয়ার। এখন পর্যন্ত কত ক্ষতি হয়েছে তা জরিপ না হলেও কৃষি সংশ্লিষ্টরা বলছেন ক্ষতিগ্রস্ত হবে সব ধরনের কৃষক। এই পানি তো শুধু হাওড়া এলাকা না, সমগ্র সিলেট আক্রান্ত। সে যেহেতু শুধু ফসল না, সে যেহেতু অন্যান্য কিছু সে করে। আজকে অধিকাংশ ফসলের ক্ষেত্রেই কিন্তু আপনার ফল চাষ হচ্ছে, সবজি চাষ হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের ক্ষতি হয় বছরে $1 বিলিয়ন। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশের 50 জেলায় ক্ষতিগ্রস্ত হয় প্রায় 1 লাখ হেক্টর জমির ফসল, 5 লক্ষাধিক কৃষক ও আর্থিক ক্ষতি 1060 কোটি টাকা। তবে জুন মাসের বন্যায় কৃষি বিভাগের মত সংকট তৈরি হবে না খাদ্য নিরাপত্তায়। এই মুহূর্তে আমাদের বড় একটা প্রাপ্তি যে আমাদের বোরো ধানটা সম্পূর্ণভাবে আমরা ঘরে তুলতে পেরেছি। আমাদের জাতীয় পর্যায়ে এটার কোনো প্রভাব পড়বে না। শাকসবজির ওই এলাকায় একটু নষ্ট হলেও আমাদের অন্য উঁচু এলাকাটায় স্বাভাবিকভাবে হবে। প্রাকৃতিক এসব আঘাতে ফসলের ক্ষতি নির্ণয়ে গঠন করতে হবে টাস্কফোর্স, বলছেন অর্থনীতিবিদরা। আজকে কোনো টাস্কফোর্সকে আমরা দেখতে পাচ্ছি যে তারা গিয়েছে, তারা একটা আপনার দেখতেছে যে কারা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোন অঞ্চলটা বেশি ক্ষতিগ্রস্ত, কোন অঞ্চলটা কম ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর এই আর্লি ফ্লাড ফোরকাস্টিং কোথায়, সেখানেও তো আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। যুক্তরাজ্যের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ ইকোনমিক্সের তথ্য মতে বন্যায় প্রতি বছর প্রায় 55 থেকে 60% জলমগ্ন হয় বাংলাদেশের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। খাল খনন সঠিকভাবে না হওয়া ও মাস্টার প্ল্যানের নিয়ম মেনে মাটি উত্তোলন না করায় জলাবদ্ধতা নিরসন হচ্ছে না, এমন অভিযোগ সাবেক সিরিয়া চেয়ারম্যান আব্দুস সালামের। খাল খনন নয়, ওয়াসা ও কর্ণফুলী গ্যাসের পাইপের কারণে 140টি স্পটে নালা নর্দমা দিয়ে পানি খালে যেতে বাধাগ্রস্ত হওয়ায় বন্দর নগরীতে জলজট। পাল্টা দাবি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। বছরের পর বছর পার, কিন্তু বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীর মুক্তি মিলেনি। নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দিতে 14,000 কোটি টাকার 4টি প্রকল্প বাস্তবায়ন করছে 3টি সংস্থা। ইতিমধ্যে 8,000 কোটি টাকা ব্যয় হয়েছে। তারপরও সামান্য কিংবা মুষলধারে বৃষ্টিতে ডুবছে নগরী। চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করতে সবচেয়ে বড় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে। 2017 সালের জুলাই মাস থেকে শুরু হয় প্রকল্প বাস্তবায়নের কাজ। ব্যয় ও সময় দুটোই বাড়লেও এখনো পর্যন্ত কাজের সুফল পায়নি নগরবাসী। জলাবদ্ধতা নিরসন প্রকল্প নেওয়া হয়েছিল সাবেক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস সালামের আমলে। সাবেক সিডিএর চেয়ারম্যান অভিযোগ করেন, প্রজেক্টের নামই ছিল খাল খনন প্রজেক্ট। নগরীর 36টি খাল খনন কার্যক্রম সঠিকভাবে না হওয়া ও মাস্টার প্ল্যান অনুযায়ী মাটি উত্তোলন না করায় জলাবদ্ধতা নিরসন হচ্ছে না। জলাবদ্ধতা প্রজেক্ট এমন একটা প্রজেক্ট, আপনি 95% শেষ করলেন, 5% শেষ করতে পারলেন না, সুফল আসবে না। মাস্টার প্ল্যানে যেভাবে উল্লেখ আছে কী পরিমাণ মাটি উত্তোলন করতে হবে সেটা এনশিওর করতে হবে, তাহলে পরে একদিন না একদিন জলাবদ্ধতা দূর হবে। এদিকে সিডিএর করা এক সার্ভেতে দেখা যায় নগরীর সিটি কর্পোরেশনের নালা নর্দমার 140টি স্পটে ওয়াসা, কর্ণফুলী গ্যাসের পাইপের কারণে ময়লা আবর্জনায় পরিপূর্ণ। খাল খনন সমস্যা নয়, নালা নর্দমা দিয়ে ময়লার কারণে খালে পানি যেতে না পারায় জলাবদ্ধতা কমছে না বলে দাবি বর্তমান সিডিএ চেয়ারম্যানের। আমার ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে আমি একটা সার্ভে চালাইলাম, সেখানে আমি 75টা স্পট পাইলাম যেখানে ওয়াসার পাইপের জন্য ওই ময়লা জমে পানিটা যেতে পারতেছে না। তখন আমি ওয়াসাকে এবং কর্ণফুলী গ্যাসকে আমি চিঠি দিলাম, পাইপগুলো যদি নালা থেকে একটু তুলে দেন বা নিচের ড্যামে দেন, আপনার ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে বলেন কীভাবে করলে পানির প্রতিবন্ধ করতে হবে না, নালার পানিটা আমার খালে দিয়ে পড়বে। তবে জলাবদ্ধতা নিরসনে 3 সংস্থার 4 প্রকল্পের কাজের মধ্যে সমন্বয় করা না গেলে এর সুফল পাওয়া সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।
ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এখন চলছে সুপার স্ট্রাকচারের কাজ, অর্থাৎ উড়াল সড়কের কোথাও পাইলের উপর বসেছে পাইল ক্যাপ, কোথাও বসেছে গার্ডার। আর এক ধাপ এগিয়ে জুলাইয়ে শুরু হবে মূল সড়কের ঢালাই। কর্তৃপক্ষ বলছে চলতি বছর ধেউর আশুলিয়া বাইপাস আর আগামী বছরের মধ্যে বিমানবন্দর থেকে ধৌর অংশের কাজ শেষ হবে। রাশেদ লিমনের রিপোর্ট। ধীরে ধীরে মাথা তুলছে গতির নতুন সড়ক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হয়ে এই পথ ধরেই তৈরি হবে নতুন যাত্রা। বিমানবন্দর এলাকা থেকে শুরু, আবদুল্লাপুর, কামারপাড়া হয়ে ধেউর। একে একে সামনের দিকে এগিয়ে গেলে চোখে পড়বে কাজের অগ্রগতি। উত্তরার এই প্রান্তে উঠে গেছে প্রায় সবগুলো পাইল। একটু পরেই পাইলে যুক্ত হয়েছে পাইল ক্যাপ, কোথাও কোথাও বসেছে গার্ডারও। তুরাগপাড়ি দেশি বিদেশি কাঁচামালে তৈরি হচ্ছে গার্ডার। এই অবকাঠামোর উপরে তুলে একে একে যুক্ত করা হবে এক একটি পাইল। গার্ডার তুলে সেখানেই ঢালাই দিয়ে হবে শেষ পর্ব, অর্থাৎ স্ল্যাবের কাজ। টি-ভিমের কারণে সুপার স্ট্রাকচারের এই পর্বে অনেকটাই কাভার করায় ঢালাই করতে খুব একটা বেগ পেতে হবে না কর্তৃপক্ষকে। টি-ভিমের একটা সুবিধা হলো যে স্ল্যাবের অধিকাংশই সে কভার করে ফেলে, শুধুমাত্র অল্প একটু ফাঁকা থাকে, সেই ফাঁকা সহ যে স্ল্যাবটা হবে সেই স্ল্যাবটা, বাকি স্ল্যাবটা আমরা করে ফেলবো এবং সেখানে কংক্রিট খুব কম আসে, যার ফলে আমাদের কাজটা দ্রুত হবে। আপাতত লক্ষ্য ধরেই এগিয়ে চলছে কাজ। সব ঠিক থাকলে চলতি বছরই ধেউর আশুলিয়া বাইপাস উড়াল পথেই শুরু হবে যান চলাচল। তারপর চলমান সড়কটি তুলে শুরু হবে এই অংশের মূল কাজ। প্রকল্প পরিচালক বলছেন কাওলা থেকে ধেউর পর্যন্ত 10 কিলোমিটার পথের কাজ শেষ হবে আসছে বছর ডিসেম্বরে। আগামী বছরের ডিসেম্বরে কাওলা থেকে 10 কিলোমিটার, যেটা আমাদের ধৌর বলি আমরা, ধৌরে এখানে ফার্স্ট সেকশন আমাদের কমপ্লিট হয়ে যাবে। বাকি সেকশন আমরা আশা করতেছি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে। সেতু বিভাগ বলছে সব ঠিক থাকলে নির্ধারিত সময়ে শেষ হবে পুরো প্রকল্পের কাজ। ঝড় বৃষ্টির মতো বৈরী আবহাওয়া কিংবা ঈদের ছুটি, এসব কিছু উপেক্ষা করে সমান তারে চলছে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। কর্তৃপক্ষ বলছেন 2026 সাল নাগাদ এই প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে সাভার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত যে বিরামহীন নতুন পথ তৈরি হবে তা দেশের যোগাযোগ ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের কালুরঘাট সেতুতে চলাচলের জন্য প্রথমবারের মতো করা ওয়াকওয়ে চালু হয়েছে, কিন্তু সংস্কার কাজ চলার 10 মাসেও সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়নি। ফেরি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বোয়ালখালীবাসীকে। তবে কার্পেটিংয়ের কাজ শেষ দিকে হওয়ায় জুলাইয়ের শেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। পাখির চোখে কর্ণফুলী নদীর উপর নির্মিত শতবর্ষী পুরাতন কালুরঘাট সেতুর নতুন রূপ। প্রথমবারের মতো সেতুর দক্ষিণ পাশ দিয়ে নির্মিত ওয়াকওয়ের কাজও শেষ হয়েছে। ইতিমধ্যে কর্ণফুলী নদীর উভয় পাড়ের মানুষ চলাচল শুরু করেছে। এখন সেতুর উপর ট্রেন এবং যানবাহন চলাচলের সময় পাশের ওয়াকওয়ে দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন পথচারীরা। সেই সাথে শেষের দিকে ব্রিজের উপরের কার্পেটিংয়ের কাজ। বুয়েট প্রকৌশলীদের পরামর্শে প্রায় 44 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে কালুরঘাট সেতু। যেই সময় আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগতো সেই সময় 5 মিনিটে হয়ে যাচ্ছে। আগের থেকে দুর্গম থেকে এখন বর্তমানে মোটামুটি ভালো লাগতেছে। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল শুরুর আগে বড় মাথা ব্যথার কারণ ছিল শতবর্ষী জরাজীর্ণ কালুরঘাট সেতু। গত 5 নভেম্বর কক্সবাজারের পথে ট্রেন চলাচল শুরু হয়। দফায় দফায় ঘোষণা দেওয়ার পরও 10 মাস পেরিয়ে গেলেও এখনো সেতুটিতে যান চলাচলের উপযোগী করা সম্ভব হয়নি। ফেরি দিয়ে চলাচল করতে হচ্ছে। সেতু দিয়ে গাড়ি চলাচল শুরু না হওয়ায় ক্ষুব্ধ বোয়ালখালীবাসী। ফেরি দিয়ে আসা যাওয়া করা এটা একটা কষ্ট, সকালে চাকরিতে যাওয়া অনেক লেট হয়ে যায়। এই কালুরঘাট ব্রিজটা যেন তাড়াতাড়ি খুলে দেওয়া হয়। একটা লেয়ার কার্পেটিং হয়ে গেছে, অত 100 ফিট মতন বাকি আছে, কোনো সেকেন্ড লেয়ার এখন শুরু করে তারা। জুলাই এন্ডে
এই যানবাহনের জন্য খুলে দেওয়া যাবে। 1930 সালে ব্রিটিশ আমলে নির্মিত হয় কালুরঘাট রেল সেতু। চট্টগ্রামের কালুরঘাট সেতু থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার নারায়ণগঞ্জেও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদের সন্ধান মিলেছে। রাজধানীর পূর্বাচল উপশহরের কাছাকাছি রূপগঞ্জে আনন্দ হাউজিং সোসাইটির আবাসন প্রকল্পে অত্যাধুনিক ডুপ্লেক্স বাংলো বাড়ি নির্মাণ করেছেন বেনজির আহমেদ। সম্প্রতি ভূমি অফিসের কর্মকর্তারা জমি সহ বাড়িটি পরিমাপ করে গেছেন বলে জানিয়েছেন কেয়ারটেকার। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বাড়িটি দেখে যে কেউ মনে করবেন ইউরোপ কিংবা পশ্চিমা কোনো উন্নত দেশের বাড়ি। জনবিচ্ছিন্ন নির্জন স্থানে এমন আলিশান বাড়ি নির্মাণ করেছেন বাংলাদেশ পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দৃষ্টিনন্দন বিলাসবহুল 2 তলা বাংলো বাড়িটির উপরের তলায় চারপাশেই আলাদা 4টি বারান্দা রয়েছে। সীমানা প্রাচীরের ভেতরে ও বাইরে রয়েছে নানা ধরনের ফুল ও ফলের গাছ। সম্প্রতি ভূমি অফিসের কর্মকর্তারা জায়গা সহ বাড়িটি পরিমাপ করে গেছেন বলে জানান বাড়ির কেয়ারটেকার। কবে থেকে জানেন এটা আপনার বেনজির স্যারের বাড়ি? আমি জানি, আগে থেকে জানি, আমার বাসা এখানে, কারণ ওই বাড়ির ভিতরে নিষেধ ঢুকা। শুধু ভূমি অফিস থেকে আসছে, মাপজাপ করছে আর কি, ওদের মতন চলে আসছে। পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কোম্পানি দ্বারা পরিচালিত আনন্দ হাউজিং সোসাইটি নামে আবাসন প্রকল্পটির প্লট নির্মাণ কার্যক্রম শুরু হয় 2003 সালে। প্রকল্পটিতে কুড়িল বিশ্ব রোডগামী রাস্তা সংলগ্ন 24 কাঠা জমিতে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে বেনজির আহমেদের বাড়িটি নির্মাণ কাজ শেষ হয় 2022 সালে। বেনজির আহমেদ পুলিশ নিয়ে প্রায় এই বাংলো বাড়িতে আসা যাওয়া করতেন বলে জানান স্থানীয়রা। বেনজির স্যার আইতো মাঝে মাঝে থাকতো, ওনার ফ্যামিলি মাসের মধ্যে 2-1 বার আগে। স্থানীয়রা মুখ খুলতে শুরু করলেও বেনজির আহমেদ এই বাড়িটির বিষয়ে মন্তব্য করতে নারাজ আনন্দ হাউজিং সোসাইটির নিরাপত্তা প্রধান। মানুষের কাছে শুনছি যে এটা ওনারই বাড়ি। কার বাড়ি? বেনজির সাহেবের বাড়ি। গত 12 জুন উচ্চ আদালতের আদেশে জব্দ করা হয়েছে বেনজির আহমেদের অর্জিত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ। সেই জব্দ তালিকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই ডুপ্লেক্স বাংলো বাড়িটিও রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ঈদের ছুটি শেষে পদ্মা সেতু হয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মাওয়া এলাকায় আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। ফিরতি যাত্রায় আষাঢ়ের ভোরে যে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু রাজধানীতে ফিরছে মানুষ, এবং পদ্মা সেতু ব্যবহার করে যে নির্বিঘ্নে তারা গন্তব্যে ফিরতে পারছে, এই জন্য কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে। এবং ঈদের ছুটি কাটানোর পরে কিন্তু বাড়তি সময় কাটিয়ে তারা ফিরছেন, এবং সেখানে কিন্তু বাস, মাইক্রো সহ নানা রকম যে প্রাইভেট যানবাহন রয়েছে সেগুলোর বাইরেও কিন্তু মোটর বাইকের চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যে এই ঈদ যাত্রার 11 দিন, সেই 11 দিনে কিন্তু পদ্মা সেতুর যে এই টোল আদায়, সেটিও কিন্তু অনেক টোল আদায় হয়েছে, যেটি কিন্তু 34,65,00,000 টাকা ছাড়িয়ে গেছে। এবং এই 11 দিনে কিন্তু 3,06,000-এর বেশি যানবাহন পারাপার হয়েছে। এবং এখানকার যারা এই পথ ব্যবহার করছেন তারা বলছিলেন যে এর আগে যখন তারা ফেরি ব্যবহার করতেন তাদের যে দুর্ভোগ ছিল সীমাহীন, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তারা কিন্তু গন্তব্যে যেতে হিমশিম খেতেন। এবং সেই পরিস্থিতির পরিবর্তে কিন্তু এখন 9 থেকে 10 মিনিটে বিশাল পদ্মা পাড়ি দিতে পারছেন, এবং যে কারণে তারা দ্রুত যে গন্তব্যে গিয়ে আবার ফিরে আসছেন। এবং ঈদযাত্রার যে এত চাপ, সেই চাপেও কিন্তু তাদের তেমন কোনো ব্যাগ পেতে হচ্ছে না, এবং সেই যে সময় এবং তাদের যে অর্থ খরচ, সেটি কিন্তু অনেকাংশে কমে গিয়েছে। সে কারণেই যে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থা একটা বড় পরিবর্তন ঘটেছে। এবং পদ্মা সেতু চালু কিন্তু 2 বছর ছুঁই ছুঁই করছে। আগামী 26 জুনে কিন্তু 2 বছর পূর্ণ হবে। এরই মধ্যে কিন্তু 1600 কোটি টাকারও বেশি টোল আদায় হয়েছে। একই সঙ্গে একই সঙ্গে যে এই পদ্মা সেতুর যে সুফল, সেই সুফল আরও বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এই ট্রেন চালু হয়েছে। বহুমুখী সেতুর নিচ দিয়ে কিন্তু ফিরতি পথে ট্রেন যাত্রাও কিন্তু রাজধানীতে ফিরছে মানুষ। একই সঙ্গে এই যে পদ্মা সেতুর যে ট্রান্স এশিয়ার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে, তখন কিন্তু এই সুফল আরও বাড়তে থাকবে। এবং এই ছিল আমার কাছে
পদ্মা সেতু দিয়ে ফেরত যাত্রা সব শেষ। ফিরতি যাত্রার খবর জানতে সরাসরি ছিলাম মাওয়া এলাকায়। দেখছেন ভোরের সময়। Regal dressing table, elegant shop design ও perfect leather finishing. Regal furniture, furnish your dream. ঈদের পর বেশ ফাঁকা রাজধানীর বাজার। পাশাপাশি কোরবানির কারণে সোনালী ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 থেকে 30 টাকা কমেছে। তবে চড়া সবজির দাম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 250 টাকা কেজি। সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের কেজি 10 টাকা বেড়ে 90-এ ঠেকেছে। বাজারে ঢুকতেই স্বস্তির খবর দিলেন ডিম মুরগির বিক্রেতারা। জানালেন ডিমের ডজনে 10 আর সোনালী ব্রয়লারের দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। বেচাকেনা বলতে এখন কম। ব্রয়লার তো আমরা ঈদের আগের সপ্তাহ ছিল আপনার 200 টাকা 210 টাকা, আজকে বেচতেছে আপনার 170 টাকা। মোটামুটি কিছুটা কমছে। লাল ডিম বিক্রি করেছিলাম 160 টাকা, আর ঈদের পরে বিক্রি করতেছে 150 টাকা করে। সবজির কাছে যেতেই কর্পূরের মতো উড়ে গেল দাম কমতির সুবাতাস। সপ্তাহ ব্যবধানে বেশ খানিকটা চড়ে গেছে বাজার। গাজর, শসা, টমেটো বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা কেজিতে। শসা, টমেটো, কাঁচামরিচ, গাজর এগুলোর দামটা তুলনামূলক অনেক বেশি। কেজিতে 5-10 টাকা বাড়তি প্রত্যেকটা। ঈদের আগে যেটা টমেটো কিনছি 100-120 টাকা, এখন দেখি টমেটো 150 টাকা। গতকালও ঝালে জিভ পরানো কাঁচামরিচের বিক্রেতারা জানালেন 12 ঘন্টায় দাম কমেছে কেজিতে 50 থেকে 100 টাকা, বিক্রি হচ্ছে 250-তে। 180 টাকা বিক্রি করছি, আর এখন তো কাঁচামরিচ কিনতে হইতেছে 250 টাকা কেজি। কালকাটা বিক্রি হয়েছিল 350 টাকা। মরিচের ঝাল কমলেও পেঁয়াজের বিক্রেতারা জানালেন ঝাঁজ বাড়ছে এই পণ্যের। এরই মধ্যে দেশিকে ছাড়িয়ে গেছে বিদেশি। সপ্তাহ ব্যবধানে কেজি ঠেকেছে 90 টাকায়। দেশি ব্যস্ত আছে আপনার হলো 85-86, আর ভারতের বেশ ব্যস্ত আছে আপনার হলো 90-92। পেঁয়াজের দাম মনে মোকামি বাড়তি এখন বর্তমানে। লাগবে কেনা লাগবে, খাইতে হবে। অস্থিরতা পার করে মুদিখানায় গেলে মিলছে মোটামুটি দাম স্থিতিশীলতার খবর। শুধু খোলা আটার দাম বস্তায় বেড়েছে 250 টাকা। তবে চালের বাজারে নেই দামের ওঠানামা। দাম তো বেশি, বাজার তো চড়া। খোলাটা এতদিন 40 টাকা বিক্রি করতে পারতাম, এখন হচ্ছে 45 টাকা বিক্রি করা লাগে। টুকটাক মানুষ আসা যাওয়া করতেছে, এরকম টুকটাক বেচা কিনা হইতেছে। বরাবরের মতোই ক্রেতা কম মাছ বাজারে। তারপরও সাপ্তাহিক ছুটির দিনের অজুহাতে খানিকটা দাম বাড়িয়ে বসে আছেন বিক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের ধলাগাঁও হাটে বর্ষা মৌসুমে বেড়েছে সবজির সরবরাহ। এতে সপ্তাহ ব্যবধানে সবজির দাম কমেছে কেজিতে 15 টাকা পর্যন্ত। বিষমুক্ত তাজা সবজি কিনতে পাইকার ও সাধারণ ক্রেতাদের ভিড়। আষাঢ়ের ভোরে নানা রকমের সবজিতে ভরপুর মুন্সিগঞ্জের ধলাগাঁও হাট। জমি থেকে সরাসরি এনে পসরা বসিয়েছেন কৃষক। সরবরাহ পর্যাপ্ত হয় সপ্তাহের ব্যবধানে সবজির দাম কমেছে কেজিতে 15 টাকা পর্যন্ত। এই জালি একটা বিচে 25 টাকা 30 টাকা, এখন জালি বিকতেছে 10 টাকা 12 টাকা বীজ, তাও নেওয়ার মতো খরিদ্দার নেই। আমরা মাল নিয়ে আসি ঠিকই, কিন্তু দাম অনেক কম করে যাচ্ছে। বিষমুক্ত সবজির কদর বেশি থাকায় মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের সবজি যাচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ সহ নানা অঞ্চলে। দামটা কম, জিনিসটা ভালো লেগা কিনতে আসি। পাইকার নাই, ঈদ বাঙ্গারিয়া আর দাম কম। আবার কয়দিন এই সপ্তাহ পর আগামী সপ্তাহ আবার বাজার উঠতে পারে। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে 383 হেক্টর সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়। এরপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কৃষক। ঘূর্ণিঝড়ে যে সমস্ত মাছা ছিল, অনেক মাছাই কিন্তু পড়ে গেছে, পানি জমে গেছে। এই জমার জন্য যে বিষয়টা ঘটেছে যে আমাদের অনেক গাছই কিন্তু মারা গেছে। প্রতিদিন ভোরে এই হাটে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় 20 মেট্রিক টন সবজি। জেলায় এবছর বর্ষাকালীন 4753 হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে, আর এর বড় একটি অংশ বিক্রি হচ্ছে এই হাটে। মুন্সিগঞ্জের ধলাগাঁও হাট থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ঈদের পরে জমে উঠেছে নওগাঁর আমের হাট। হিমসাগর, ল্যাংড়া, নাগফজলি আমের সঙ্গে বাজারে এসেছে আম্রপালি জাতের আম। এবছর দর ঊর্ধ্বমুখী বলে জানান ক্রেতারা। বাগানীদের অভিযোগ, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আমের বাজার নিয়ন্ত্রণ করছে। এতে বঞ্চিত হচ্ছেন ন্যায্য মূল্য থেকে। বিভিন্ন বাহনে করে বাগানীরা হাটে নিয়ে আসছেন আম। ক্যারেটে ভরা বাহারি জাতের আম নিয়ে ক্রেতার অপেক্ষায় নওগাঁ সাপাহারের ব্যবসায়ীরা। ল্যাংড়া, হিমসাগর, কাটিমন, ব্যানানা জাতের সঙ্গে শুক্রবার থেকে বাজারে যুক্ত হয়েছে আম্রপলি জাতের আম। অভিযোগ উঠেছে আম বাণিজ্যে পড়েছে ব্যবসায়ীদের সিন্ডিকেটের থাবা। বাগান মালিকদের অভিযোগ, আড়তে আম নিয়ে আসলেই পদে পদে হয়রানিতে বঞ্চিত হচ্ছেন ন্যায্য দর থেকে। ওজনে কেউ নিচ্ছে 52, কেউ নিচ্ছে 53। এটা যদি ন্যায্য ওজন দেওয়া হয়
তাহলে তারা আমাদের নষ্ট আমগুলো বের করে দেয়। গতবার আমাদের যে ব্যবসাটা হয়েছে এবার আমের দাম বেশি তো আমাদের কোনো আড়তদারের ব্যবসা হইতেছে না। এখানে একটা সুষ্ঠু সুন্দর একটা বাজার ব্যবস্থাপনা দরকার। যারা বিক্রি করতে আসছে তারাও একটা ভোগান্তির মধ্যে পড়ে, যারা কিনতে আসে তারাও একটা ভোগান্তির মধ্যে পড়ে। অন্যান্য এলাকায় আমের উৎপাদন কিছুটা কম হওয়ায় দর বেশি হাঁকছেন বিক্রেতারা। নাগালের বাইরে দামে হতাশ ক্রেতা। আড়ত সমিতির নামে বাজার নিয়ন্ত্রণে আমের বাড়তি দরের মুনাফা যাচ্ছে ব্যবসায়ীর পকেটে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আড়ত সমিতির নেতার। ডিসি মহোদয়ের নির্দেশনা এবং আমাদের সমিতির নির্দেশনা অমান্য করে যারা এই কাজগুলোকে সম্পৃক্ত করছেন বা এরকম যারা কাজে লিপ্ত আছেন, আমরা তাদের জন্য সমিতির পক্ষ থেকে 0 টলারেন্স, তাদের উপরে আমরা ব্যবস্থা গ্রহণ করব যদি এরকম হয়ে থাকে। হিমসাগর, ল্যাংড়া, খিরসাপাত, কাটিমন, ব্যানানা সবশেষ বাজারে এসেছে আম্রপলি জাতের আম। স্থানীয় কৃষি বিভাগ বলছে জেলায় এবার 31,500 হেক্টর জমির বাগান থেকে 4,50,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। নওগাঁর সাপাহার আমের হাট থেকে এমআর রকি, সময় সংবাদ। আমবাগান মালিকদের সরকারি প্রণোদনা দেয়া সহ আম সংরক্ষণে রংপুরের মিঠাপুকুরে কোল্ড স্টোরেজ নির্মাণের কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। শুক্রবার মিঠাপুকুরে আম মেলায় সাংবাদিকদের এই কথা জানান তিনি। বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ এবং রক্ষা করার জন্য যে হিমাগার, অলরেডি একটা হিমাগার আমরা করে ফেলতেছি, হ্যাঁ দিয়ে দিছি, সেটা মিঠাপুকুরে হচ্ছে। প্রণোদনা দেওয়া হবে, কেন দেওয়া হবে না? উৎসাহ না দিলে, ইনসেন্টিভ না দিলে তো কেউ কাজ করে না। বাংলাদেশ সারা বিশ্বের কাছে বাংলাদেশের আম যে জিআই পণ্য হিসাবে তার একটা স্বীকৃতি পেয়েছে, এটা শেখ হাসিনার কারণেই হচ্ছে সম্ভব। নির্মাণের এক যুগেও চালু হয়নি বান্দরবান পৌর বাস টার্মিনাল। দ্বিতীয় দফায় সংস্কার প্রকল্পের মেয়াদ বাড়লেও বাড়েনি কাজের অগ্রগতি। এ কারণে যত্রতত্র গাড়ি পার্কিংয়ে সৃষ্টি হচ্ছে যানজট। এতে ক্ষুব্ধ পৌরবাসী। শিগগিরই কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্টদের। সোহেল কান্তিনাথের ছবিতে এনে জাকিরের রিপোর্ট। 2012 সালে বান্দরবান শহরের হাফেজখোনা এলাকায় শুরু হয় পৌর বাস টার্মিনাল নির্মাণ কাজ। 2017 সালে টার্মিনালটির নির্মাণ কাজ শেষ হলেও যাতায়াতের রাস্তা না থাকায় চালু করা সম্ভব হয়নি। এরপর টার্মিনালটি চালুর জন্য বিভিন্ন সংস্কার প্রকল্প গ্রহণ করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। কিন্তু দীর্ঘ এক যুগ পার হলেও এখনো শেষ হয়নি বাস টার্মিনালটির নির্মাণ কাজ। দফায় দফায় প্রকল্পের মেয়াদ ও অর্থ বরাদ্দ বাড়ানো হলেও বাড়েনি কাজের অগ্রগতি। এছাড়া টার্মিনালে যাতায়াতের জন্য 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত টানেলটিও হয়ে পড়েছে পরিত্যক্ত। আর যত্রতত্র গাড়ি পার্কিং এর কারণে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। টার্মিনাল কাজ চলতেছে, এখনো শেষ হয় নাই, সেজন্য আমি এখানে রাখছি। শুরু হয়েছে মনে করেন অনেক দিন হয়ে গেছে, আরো কতদিন যে লাগে। শেষ না হওয়ার কারণে এখানে যে দোকানগুলো আছে ক্ষুদ্র, এদের কোনো বেচা কিনা নাই। বাস টার্মিনালের কাজ করতেছে যে অনেক দিন হয়েছে, কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, যাতায়াতের অনেক অসুবিধা। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও মুঠোফোনে বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান শিগগিরই শেষ করা হবে প্রকল্পের কাজ। 2021 সালে 6 কোটি টাকা ব্যয়ে টার্মিনালটি সংস্কারের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মিস্টার ইউটিমং। 2025 সালের জুনে এর মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী এবং ভোলা রিলিশা লঞ্চ ঘাটে আছেন নাসির উদ্দিন লিটন। সরাসরি শুরুতে যাচ্ছি ইউসুফের কাছে। এই যে ঈদের ছুটি শেষ হয়ে গিয়েছে, এটা আর কর্মে মুখী মানুষের ভিড় কিন্তু আজকে লক্ষণীয়। এই পাটুরিয়া ঘাট এলাকাতে এই মুহূর্তে কিন্তু শাহ মখদুম নামের একটি ফেরিটা পাটুরিয়া ঘাটে সেটা পৌঁছিয়েছে এবং কানায় কানায় পূর্ণ রয়েছে। এই ফেরিটিতে যাত্রী যেমনটা বাইকার রয়েছে সেইভাবেই কিন্তু একটা যাত্রী রয়েছে, তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু এইটা ঘাট পার হয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। এটা আমরা ভোর থেকে এখানে রয়েছি। এটা আগে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের একটি ফেরি এবং বীরশ্রেষ্ঠ হামিদুর নামের একটি ফেরি কিন্তু এই ঘাটে এলাকাতে এসে পৌঁছিয়েছে এবং তার ভিতরেও কিন্তু দৃশ্যটা একই অবস্থাটা আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ আজকে থেকে এবং আগামীকাল পোশাক কারখানাটা খুলে দেওয়া
কিন্তু এই চাপটা পাটুরিয়া ঘাট এলাকাতে বৃদ্ধি পেয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছে দীর্ঘ সময় ঈদের পরে তারা ছুটি কাটিয়ে এই মুহূর্তে তারা যেহেতু কর্মমুখী হচ্ছে তাদের ব্যস্ততা বেড়ে গিয়েছে এবং চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি করবে এবং কর্মস্থলে তার জন্য কিন্তু তাড়াহুড়া করে আজকে ভোর থেকে তারা কিন্তু তাদের যে কর্মস্থল সেখানে ছুটতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনোটা যানজট বা ভোগান্তি না থাকায় তারা কিন্তু স্বস্তির কথা বলছে। এরপরেও কিন্তু তাদের একটি অভিযোগ রয়েছে, যারা পরিবহন ব্যবহার করছে তারা বলছে বাড়তি যে ভাড়াটা তা কিন্তু আদায় করা হচ্ছে এই বিভিন্ন মহাসড়কে, কিন্তু মহাসড়কে যেহেতু কোনো যানজট বা ভোগান্তি না থাকায় তারা স্বস্তির কথা বলছে। একাধারে কিন্তু আমি দেখতে পাচ্ছি আজকে ভোর থেকে যে মোটর বাইকের যে পারাপারের যে দৃশ্যটা তা কিন্তু লক্ষণীয় এবং কি প্রত্যেকটা ফেরিতে কিন্তু কমপক্ষে 200 থেকে 300 রয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে মোট 23টি ফেরিতে 33টি লঞ্চ এবং 41টি এই স্পিড বোট চলাচল করছে এবং প্রত্যেকটা ফেরিতে কিন্তু 2000-এর বেশি যাত্রী এবং যানবাহনও কিন্তু সাথে সাথে পার হচ্ছে। এই মুহূর্তে ভোলার যে ইলিশা ঘাটে রয়েছে আমাদের রিপোর্টার নাসির উদ্দিন লিটন। আমরা সরাসরি লিটনের কাছে যুক্ত হব। লিটন, সেখানকার কি অবস্থা রয়েছে? ঈদুল আজহার উৎসব শেষে আসলে এখন কর্মস্থলে ফেরার যুদ্ধ চলছে যাত্রীদের। আমরা গত কয়েকদিন পর্যন্ত দেখছি যে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের মূল ভূখণ্ডে যে বড় বড় শহরগুলো আছে সেখানে যারা চাকরি করেন তারা আসলে এখন অনেকটা যুদ্ধ করে এই ভোলা থেকে প্রতিদিন তাদের কর্মস্থলে যাচ্ছেন। আমি রয়েছি এখন ভোলার সর্ববৃহৎ লঞ্চঘাট ইলিশা ঘাটে। এখানে আজকে সকাল থেকেই মেঘলা আবহাওয়া ছিল। মেঘলা আবহাওয়ার মধ্যে আমরা কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পন্টুনটা আসলে যাত্রীদের বিশ্রামের জন্য বা আশ্রয় নেওয়ার মতো পর্যাপ্ত কোনো ব্যবস্থা নাই। অনেক বৃষ্টির মধ্যে ভিজে যাত্রীরা কিন্তু আসলে এই লঞ্চে উঠতেছে। এখানকার লঞ্চের পরিস্থিতি যদি বলি, এখন সকালবেলা যাত্রীর চাপ কিছুটা কম, বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ আরো বাড়বে। এখানে এই পন্টুনে আমরা 8টি লঞ্চ, যাত্রীবাহী লঞ্চ দেখতে পাচ্ছি আছে। এখানে আমরা সকালে একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে চলে গেছেন এখানে। আর ভোলা লক্ষ্মীপুর রুটে সকাল থেকে 2টি লঞ্চ যাত্রী নিয়ে গেছেন। যেহেতু সকালে যাত্রীর চাপ কিছুটা কম ছিল, যাত্রীদের ওইভাবে লঞ্চগুলো অতিরিক্ত বোঝাই করতে আমরা দেখিনি। তবে জানতে পেরেছি যেহেতু এখন যাত্রী আসা শুরু করেছে, দূর দূরান্তের যাত্রীরা কিছুক্ষণের মধ্যে ঘাটে আসবেন। আসলে আসলে এই যাত্রীর চাপ বাড়বে। আর আমরা সবচেয়ে বেশি যে এখানকার এখন এই মুহূর্তের ভোগান্তির বিষয় সেটা দেখছি যে আমরা এই এলাকায় থাকার জন্য বা এখানকার যাত্রীদের আসলে ব্যবস্থা না থাকার কারণে এটা আসলে এরা এক ধরনের বড় ধরনের ভোগান্তির মধ্যে রয়েছে। তো এখানে ঢাকা ভোলা রুটের 8টি লঞ্চ এবং ভোলা লক্ষ্মীপুর রুটে 6টি নৌযান সহ ভোলা জেলায় প্রায় 40টির মতো নৌযানে আজকে দিনভর যাত্রী পারাপার করবে বলে আমরা বিআইডব্লিউটি সূত্রে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা ঘাট থেকে যাত্রী পরিবহনের আজকের সর্বশেষ খবর। ফিরতি যাত্রার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম ভোলার ইলিশা লঞ্চ ঘাটে এবং তার আগে ছিলাম মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। খাগড়াছড়িতে ত্রিপুরা, মারমা ও চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী আলপনা ও বর্ষা উৎসব উদযাপন করা হয়েছে। গতকাল বিকেলে জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। এ সময় ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করা হয়। এতে অংশ নেন পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরা, চাকমা ও মারমা সম্প্রদায়ের নৃত্যশিল্পীরা। এর আগে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা। এ সময় জেলা পরিষদ সদস্য নিরোৎপল খিসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা। রাঙামাটি পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু। প্রতি বছর হাজারো পর্যটক বেড়াতে আসেন এখানে, তবে ঝড় বৃষ্টিতে আশ্রয়ের কোনো জায়গা নেই এই স্পটে। এতে ভোগান্তিতে পড়তে হয় দর্শনার্থীদের।
অব্যবস্থাপনায় ক্ষুব্ধ পর্যটকরা, আর সমস্যা সমাধানে দায় সারা জবাব সংশ্লিষ্টদের। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। রাঙামাটির ঝুলন্ত সেতুতে প্রকৃতির রূপ দেখতে দেখতে হঠাৎ আষাঢ়ের ঝুম বৃষ্টি। হুড়োহুড়ি করে দিক বিদিক ছুটছেন পর্যটকরা। কয়েকজন সৌভাগ্যক্রমে আশ্রয় নিতে পারেন ছোট শেডের নিচে, বাকিদের ভিজে হতে হয় নাজেহাল। বিশেষ করে নারী ও শিশুদের নাজুক অবস্থা সৃষ্টি হয়। পর্যটন কর্পোরেশনের ২৮ একরের বিশাল এলাকায় ঝুলন্ত সেতু। এখানে ২টি কমপ্লেক্স, ৭টি কটেজ ও ৫টি ছোট আকৃতির শেড ছাড়া নেই কোনো স্থাপনা। ফলে ঝড় বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করতে পারেন না পর্যটকরা। অথচ জরুরি আপৎকালীন আশ্রয়স্থল নির্মাণ সম্ভব বড় এই এলাকায়। এমনকি শিশু পার্কেরও বেহাল দশা। নেই কোনো শৌচাগার। আইকনিক স্থানের এমন বেহাল দশায় হতাশ দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশিরাও। বৃষ্টির কারণে যে পর্যটকরা যে কোথাও গিয়ে সুন্দরভাবে একটা আশ্রয় নিবে, সেরকম আশ্রয় নিবে, দাঁড়াবে, সেটা কোনো একটা আমরা দেখি নাই। কয়েকজন মাত্র ঢুকতে পারছে ভিতরে, কাউন্টারের ভিতরে। এছাড়া তো ঢোকার জায়গা নেই, অনেকে ভিজছে বাইরে। বৃষ্টি পড়তেছে, এখন কোথাও দাঁড়ানোর কি স্পট নাই। আমরা বৃষ্টির ভিতরে উপরে উঠলাম। একটা যদি দাঁড়ানোর মতো যদি ব্যবস্থা থাকতো তাহলে তো পর্যটকের জন্য অনেক ভালো হতো। Raining time, the people are suffering if crossing the bridge from here to there. If anything shadows available, maybe by the tourism development in from Bangladesh. সমস্যা সমাধানে দায়সারা জবাব কর্তৃপক্ষের। আমাদের পরিকল্পনা আছে, আসার আগে আগামীতে আমরা এই ধরনের শেড করার আমাদের প্ল্যান আছে। রাঙামাটি শহরের পাশে ১৯৮০ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে পর্যটন কর্পোরেশনের এ শাখা। সময় সংবাদ, রাঙামাটি। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ি। এখানে আলোটিলা গুহা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণের জায়গা। রহস্য গুহা নামে খ্যাত এই গুহাটি যেন প্রকৃতির দেয়া উপহার। ছোটন বিশ্বাসের ক্যামেরায় মেহেরিন রিনের রিপোর্ট। চারিদিকে অন্ধকার, স্যাঁতস্যাঁতে পাথর, পাথর বেয়ে নেমে আসছে স্বচ্ছ পানি। পাশেই রয়েছে গভীর গর্ত, উপরের দিকে ঝুলে রয়েছে সারি সারি বাদুড়। এমন গা ছমছমে দৃশ্যের দেখা মিলে খাগড়াছড়ির আলুটিলা গুহায়। পর্যটকদের কাছে এই গুহা সবসময়ই আকর্ষণের জায়গা। খুব সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখানে একটা গুহা আছে, আলুটিলা পর্যটক কেন্দ্র। গুহাটা না গেলে আপনি বুঝতে পারবেন না জায়গার পরিবেশটা কত সুন্দর। জেলা সদর থেকে ৭ কিলোমিটার পশ্চিমে অবস্থিত আলুটিলা পর্যটন কেন্দ্র। আর এখানেই রয়েছে প্রাকৃতিকভাবে সৃষ্ট রহস্য গুহাটি। স্থানীয়রা একে বলে মাতাই হাকর বা দেবতার গুহা। পাহাড়ের চূড়া থেকে ২৬৬টি সিঁড়ির পাথর আর শিলামাটির ভাঁজে গড়া এই রহস্যময় সুড়ঙ্গ। গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো, যার দৈর্ঘ্য প্রায় ৩৫০ ফুট। গুহাটি অতিক্রম করতে সময় লাগে আনুমানিক ১০ থেকে ১৫ মিনিট। কোনো প্রকার সূর্যের আলো প্রবেশ না করায় গুহায় ঢুকতে সঙ্গে নিতে হবে মশাল কিংবা টর্চ লাইট। কোথাও কোথাও গুহাটির উচ্চতা খুব কম হওয়ায় অনেকটা মাথা নিচু করে হেঁটে যেতে হয়। সাপ্তাহিক ছুটির দিনে ৫০ টাকায় কেনা টিকিটের বিনিময়ে ভ্রমণ করা যায় আলুটিলা পর্যটন কেন্দ্রে। রহস্য গুহা নামে পরিচিত খাগড়াছড়ির আলুটিলার এই গুহা পর্যটকদের কাছেও ভীষণ রহস্যময়। হাতে মশাল, পিচ্ছিল পাথর আর পাথর বেয়ে নেমে আসা স্বচ্ছ পানি ডিঙিয়ে গুহার শেষ প্রান্তের এক ছটাক আলো আপনাকেও দেবে গা শিউরে ওঠা অভিজ্ঞতা। খাগড়াছড়ির আলুটিলার গুহার সামনে থেকে মেহেরিন রিনি, সময় সংবাদ। সৌদি আরবে তীব্র দাবদাহে হিটস্ট্রোক ও বার্ধক্যজনিত কারণে মৃত হজযাত্রীর সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। তাদের মধ্যে ৩২ জন বাংলাদেশি। এখনও নিখোঁজ অন্তত ২ জন। সন্ধান পেতে ধর্ম মন্ত্রণালয়, হাব ও হজ অফিস থেকে বিভিন্ন হাসপাতালে খোঁজ নেওয়া হচ্ছে। সৌদি আরব থেকে আরও জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। ২০২৪ সালের হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, ফিরতে শুরু করেছে হাজিরা। এবার ১৮০টিরও বেশি দেশের প্রায় ১৮ লক্ষ হাজি এখানে উপস্থিত হয়েছেন পবিত্র হজ পালন করতে। কিন্তু প্রচণ্ড গরমে এবার অনেকেই কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। এ পর্যন্ত ১,০০০-এরও বেশি মানুষ ইন্তেকাল করেছেন বলে খবর আছে। তবে বাংলাদেশের প্রায় ৩২ জন হাজি এ পর্যন্ত ইন্তেকাল করেছেন এবং নিখোঁজ আছেন প্রায় ২ জন। সৌদি আরবে এবছর খুব গরমে হিটস্ট্রোকে এবং এছাড়াও বার্ধক্যজনিত কারণে কিন্তু আমাদের অনেক হজযাত্রীগণ মৃত্যুবরণ করেছেন।
সারা পৃথিবীর প্রায় 1000-এরও অধিক হজযাত্রী এখানে মৃত্যুবরণ করেছেন। এখানে হাব ধর্ম মন্ত্রণালয়, কনসুলার হজ অফিস সবাই মিলে আমরা বিভিন্ন হাসপাতালগুলিতে আমরা যাচ্ছি, সেখানে গিয়ে খোঁজখবর নিচ্ছি যে কোনো মৃত হজযাত্রী বা আমরা তাদেরকে পাচ্ছি না, তাদের কোনো ডেড বডি বা জীবিত তারা আছেন কিনা, এই আমাদের তৎপরতাটা কিন্তু আছে। এ পর্যন্ত সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে যেন দিনের বেলা প্রয়োজন ছাড়া বাইরে না বের হয়, যদি বের হয় অবশ্যই ছাতা ও সানগ্লাস যেন ব্যবহার করে। এই ছিল মক্কা থেকে আমার কাছে সবশেষ তথ্য। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই ওমরাহ পালনে আগ্রহীদের জন্য সুখবর দিল সৌদি সরকার। আগামী 19 জুলাই থেকে ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিরা সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন। এর আবেদন শুরু করতে পারবেন এখন থেকেই। সৌদি আরব থেকে বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। পবিত্র হজ এর মূল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই ধর্মপ্রাণ মুসলিমদের জন্য ফের ওমরা ভিসা চালু হয়েছে। হজের কারণে সাময়িকভাবে বন্ধ ছিল এই পরিষেবা। এখন থেকে যে কেউ দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়ের অ্যাপ নসুক এর মাধ্যমে আবেদন করে ওমরা ভিসা গ্রহণ করতে পারবেন। 19 জুলাই থেকে শুরু হবে ওমরা পালনের কার্যক্রম। বৃহস্পতিবার এই তথ্য জানিয়ে সংবাদ মাধ্যম গালফ নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, নসুক অ্যাপের মাধ্যমে সারা বিশ্বের মুসল্লিদের জন্য মক্কা ও মদিনা ভ্রমণের ব্যবস্থা আরও সহজ হয়েছে। এছাড়া এই অ্যাপে মুসল্লিরা পছন্দ অনুযায়ী বাড়ি বা বাসস্থানও বেছে নিতে পারবেন। পাশাপাশি প্রবেশ করতে পারবেন ওমরাহ বিষয়ক বিস্তৃত তথ্যের ভাণ্ডারে। ব্যবহারকারীরা সহজেই যাতে পছন্দ অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারেন এবং সাবলীলভাবে চলাচল করতে পারেন, সেজন্য অ্যাপটিতে বেশ কয়েকটি ভাষাও যুক্ত করা আছে। সপ্তাহের 7 দিনই 24 ঘন্টা চালু থাকবে বিভিন্ন পরিষেবা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে আরও কঠোর হচ্ছে কুয়েত। চলছে অবৈধ আবাসনে বসবাসরত প্রবাসীদের ধরপাকড়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন অমান্যকারীদের ফেরত পাঠানো হবে নিজ দেশে। সংশ্লিষ্টরা বলছেন, এই আইন প্রবাসীদের নিরাপত্তার জন্যই করা হয়েছে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে এক মালিক বা কোম্পানির আকামা নিয়ে অন্য জায়গায় কাজ করা যেমন বেআইনি, তেমনি এক মালিকের গৃহকর্মী হয়েও অন্য জায়গায় কাজ করা বা থাকা অবৈধ। এছাড়া সিভিলিটিতে এক বাসার ঠিকানা নিয়ে অন্য বাসায় বসবাস অথবা কোনো নিষিদ্ধ ভবনে বসবাস করাও দেশটির আইনে নিষিদ্ধ। কুয়েতের জনগণ ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে এমন আরও অনেক আইন আছে হরহামেশায়, যার প্রয়োগ করে থাকে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি কুয়েতের মাঙ্গাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক প্রাণহানির ঘটনায় এবার প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে কঠোর হচ্ছে কুয়েত সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন অঞ্চলে অভিযান চালাচ্ছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে এরই মধ্যে আটক করা হয়েছে অনেককে। আটককৃতদের 3 থেকে 4 দিনের মধ্যে নিজ দেশে প্রেরণের নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে চিন্তিত অনেক প্রবাসী বাংলাদেশি। আমরা আসি ফ্রি ভিসা বলে 7-8 লাখ টাকা নিয়ে আসি, ঠিক আছে, কিন্তু এটা ফ্রি ভিসা না, এটা কুয়েতের ঘরের ভিসা, কিন্তু বাইরে কাজ করে, ঠিক আছে, ধরা পড়লে পাঠাই দেয়। 3-4 জনের পক্ষে কখনোই সম্ভব না 3-4 জন মিলিয়ে বাসা ভাড়াটা করে থাকা। একজনের পক্ষে আসবে 90 দিনের 100 দিনের বেতন পাওয়া হয়, 150 দিনের 60 দিনের। যদি 90 দিনের 100 দিনের ঘর ভাড়ায় চলে যায়, আমাদের পক্ষে কী করে এখানে থাকা সম্ভব? এটা একটা বিরাট সমস্যা। অনেক প্রবাসী আর্থিক সুবিধার জন্য একসঙ্গে এক বাসায় গাদাগাদি করে থাকেন। এটিও কুয়েতের আইনে দণ্ডনীয় অপরাধ, যদিও এই আইন প্রবাসীদের নিরাপত্তার জন্যই করা হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আবারও ভারতকে সুবিধা দিল আইসিসি। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলনে বিরাট রোহিতরা সেন্টার উইকেটে ব্যাটিং প্র্যাকটিস করেন দীর্ঘ সময়। অথচ অস্ট্রেলিয়া ম্যাচের আগে একই ভেন্যুতে অনুশীলন করলেও উইকেট দেখারও সুযোগ পায়নি বাংলাদেশ দল, জানিয়ে ম্যাচের আগে আক্ষেপও করেছিলেন টাইগার হেড কোচ। অ্যান্টিগা থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। একই মাঠ কিন্তু দুদলের জন্য দুই নিয়ম। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল উইকেট না দেখেই। সেখানে ভারত দল ম্যাচের আগের দিন অনুশীলন করলো সেন্টার উইকেটে, যে উইকেটে আগের দিন খেলেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রোটোকল অনুযায়ী যে সুবিধা পাওয়ার কথা না কোনো দলেরই, কিন্তু ভারত দলের প্রতি বরাবরই উদার আইসিসি, তাই বাড়তি সুবিধা নিয়ে মাঠে নামতে যাচ্ছে টিম ইন্ডিয়া।
অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে উইকেট না দেখা নিয়ে কিছুটা আক্ষেপ ছিল বাংলাদেশ হেড কোচেরও। Yesterday to do a fielding session, but we went in the night. Under light practice, we only saw the covered pitch. চলতি বিশ্বকাপে শুরু থেকেই নানা অব্যবস্থাপনা, পিচ নিয়ে হচ্ছে সমালোচনা। তবে ভারত দল সুবিধা পেয়ে আসছে টুর্নামেন্টের শুরু থেকেই। অন্য দলগুলোকে গ্রুপ পর্ব কিংবা সুপার 8-এ খেলতে হয়েছে বিভিন্ন ভেন্যু ঘুরে ঘুরে। সেখানে ভারত গ্রুপ পর্বের 3টি ম্যাচ খেলেছে নিউ ইয়র্কে। অন্য দলের তুলনায় তাদের ভ্রমণ করতে হয়েছে অনেক কম। সুপার 8, সেমি ও ফাইনালের সব ম্যাচ হবে ক্যারিবীয় অঞ্চলে। ভারত আফগানিস্তানের বিপক্ষে সুপার 8-এর প্রথম ম্যাচ খেলেছে বার্বাডোসে। সকালে ম্যাচ খেলে সন্ধ্যায় তারা পা রাখে অ্যান্টিগায়, যেখানে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে টিম ইন্ডিয়া। উইকেট কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলনে এসেই তারা পেয়ে যায় বাড়তি সুবিধা। এর আগে ডালাসেও শ্রীলঙ্কা দল বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে বোলিং অনুশীলন করেছিল সেন্টার উইকেটে। আইসিসি ইভেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজ, আন্তর্জাতিক কোনো খেলাতেই এই সুবিধা পাওয়ার কথা না কোনো দলের, কিন্তু এটা এখন ধ্রুব সত্য। আইসিসি ইভেন্টে ভারত ক্রিকেট দলের জন্য নিয়মের কোনো বিধিনিষেধ থাকে না। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, অ্যান্টিগা। বিশ্বকাপে এখন পর্যন্ত বড় স্কোর নেই বিরাট কোহলির ব্যাটে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অ্যান্টিগায় দীর্ঘ সময় অনুশীলন করেন এই ব্যাটার। তার অনুশীলন থেকে একটা বিষয় স্পষ্ট, রানে ফিরতে মরিয়া কিং কোহলি। বয়স 36 হলেও দলের প্রতি নিবেদন তার শতভাগ। আগের দিন ম্যাচ খেলে বার্বাডোস থেকে ভ্রমণ করেও ঐচ্ছিক অনুশীলনে এসে ব্যাটিং করেন প্রায় 2 ঘন্টা। অথচ এমন বিগ ম্যাচের আগে অফ ফর্মে থাকা লিটন, তানজিদ, সাকিবরা সময় কাটিয়েছে হোটেলে বসে। অ্যান্টিগা থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। বিরাট কোহলি এই ওয়ার্ল্ড কাপে তার ব্যাট থেকে এখন পর্যন্ত তেমন কোনো সার্ভিস পায়নি টিম ইন্ডিয়া। ভারত 4টি ম্যাচ খেলেছে, 4 ম্যাচে বিরাট কোহলির মোট রান মাত্র 29। টি-20 ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে বিরাট কোহলি সবচেয়ে বেশি রানের মালিক, সবচেয়ে বেশি 50-র মালিক। এখন পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি যে ম্যাচ খেলেছেন, 31 ম্যাচে 29 ইনিংস ব্যাট করেছেন, 1170 রান করেছেন, তার অ্যাভারেজ 65। তবে বিরাট কোহলি কিন্তু এই ওয়ার্ল্ড কাপে খেলবেন কিনা সেটা নিয়ে একটা সময় প্রশ্ন ছিল। সবশেষ আইপিএলে আমরা দেখেছিলাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দারুণ ব্যাটিং করেন। আরও একবার আসরের সর্বোচ্চ রান সংগ্রহ হয়েছিলেন, 741 রান করেন। তবে সেই বিরাট কোহলি এখন রান খরায় ভুগছেন, তার ব্যাটে রান নেই। এবারের ওয়ার্ল্ড কাপে যে 4 ম্যাচ খেলেছেন বিরাট কোহলি মাত্র 29 রান করেছেন, স্ট্রাইক রেটও 100-র নিচে। সবশেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা যেটা হয়েছিল, সেই ম্যাচে কিন্তু বিরাট কোহলি রান পেয়েছেন। তবে সেটাও যদি তুলনা করা হয় দলের অন্যদের তুলনায় একেবারেই টি-20 সুলভ ছিল না। বিরাট কোহলি রান করতে চান, রানে ফিরতে চান, তার ব্যাটে রান দেখতে চায় সমর্থকরা, এবং যার কারণেই ভারতের ঐচ্ছিক অনুশীলনের দিনেও বিরাট কোহলি মাঠে চলে এসেছেন, অনুশীলন করছেন দীর্ঘ সময়। স্পিনার, পেসার সবাইকে ব্যাটিং করছেন, সবার বল খেলার চেষ্টা করছেন। বাংলাদেশের এগেনস্টে বিরাট কোহলি রানে ফিরতে চাইবেন, কারণ বাংলাদেশ তার প্রিয় প্রতিপক্ষগুলোর একটি। এই টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের এগেনস্টে বিরাট কোহলি এর আগেও বেশ কয়েকটা ম্যাচ খেলেছেন, স্পেসিফিকভাবে বলতে গেলে 3টা ম্যাচ খেলেছেন, এবং সেই 3 ম্যাচের 2টিতেই 50 তুলে নিয়েছেন। শুধু তাই না, বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলি যে 5টি টি-20 খেলেছেন, সেখানে তিনি 96.50 করে রান করেছেন, 193। এবং বিরাট কোহলি মোট 15টি দলের বিপক্ষে টি-20তে খেলেছেন, এর মধ্যে সবচেয়ে বেশি গড় কিন্তু এই বাংলাদেশের বিপক্ষে। তা থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি বিরাট কোহলি কতটা ভালোবাসেন বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করতে। মাঠের বাইরে বিরাট কোহলিকে নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা হতেই পারে, তবে মাঠের বিরাট কোহলি কিন্তু সবার কাছে অনুকরণীয়। রান খরায় ভুগছেন, দলকে প্রত্যাশা মতো সার্ভিস দিতে পারছেন না, তারপরও দলের ঐচ্ছিক অনুশীলনে হাজির, দীর্ঘ সময় করেছেন ব্যাটিং অনুশীলন, বড় বড় ছক্কাও হাঁকিয়েছেন। একজন চ্যাম্পিয়ন ক্রিকেটারের যেমন মানসিকতা হওয়া উচিত, কোহলি কিন্তু মাঠে সেটাই দেখাচ্ছেন। সম্ভবত নিজের শেষ টি-20 বিশ্বকাপ খেলছেন বিরাট কোহলি, নিশ্চিতভাবেই চাইবেন শেষটা রঙিনভাবে করতে। স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, অ্যান্টিগা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা অভ্যর্থনা, সৌজন্য সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি, গভীর রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নেওয়া হলো এভার কেয়ার হাসপাতালে, সিসিইউতে ভর্তি। দৃশ্যমান হচ্ছে নতুন পথ। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলছে সুপার স্ট্রাকচারের কাজ।
জুলাইয়ে মূল সড়কে ঢালাই, চলতি বছর ধেউর আশুলিয়া বাইপাস ধরে চলবে গাড়ি। এই ছিল ভোরের সময়ের আয়োজন। এরপর দেখবেন সকালের সময়। আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ শ্রেয়া। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।